ডিসেম্বর বুধবার রাত ৮টায় জাহিদ হোসেন এডিটর স্পিকে দেখা দিচ্ছে শিরোনাম। অচিরে তিস্তার পানি বন্টন চুক্তি, সীমান্ত হত্যা শূন্যে নামাতে উদ্যোগ অব্যাহত, দাবি ওবায়দুল কাদের। আইনজীবীকে আটকে রাখায় সিএমএম কোর্টে বিক্ষোভ, বিচারক আসাদুজ্জামান নূরকে ছুটিতে প্রেরণ। দ্বিতীয় দফা লকডাউনের মতো পরিস্থিতি হয়নি বলছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় দেশে আরও ৩০ জনের মৃত্যু। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বাংলাদেশ ভারতের উদ্যোগ অব্যাহত রয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিস্তার পানি বন্টন চুক্তি অচিরেই হবে, এ ব্যাপারে ভারতের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। ভারতের রাষ্ট্রদূত জানান, করোনা ভ্যাকসিন ভারত ও বাংলাদেশ একসাথে পাবে। এ নিয়ে কথা বলতে রাজধানীর খিলগা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার এবং হাতিরপুল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। রিয়াজুল কবির, আপনার কাছে প্রথমে আসি যে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং এই সম্পর্কের বেশ কিছু বিষয়ের মধ্যে তিস্তা এবং সীমান্তে হত্যা, এটি নিয়ে সবসময় উদ্যোগ আছে, আলোচনা অব্যাহত আছে, কিন্তু তারপরেও এটা ঠিক অগ্রগতি হচ্ছে না, সিদ্ধান্তে আসা যাচ্ছে না। এটিকে কিভাবে দেখছেন? এটি কি রাজনৈতিক কারণে নাকি কূটনৈতিক তৎপরতার অভাবে? ধন্যবাদ আপনাকে। আপনি তো জানেন স্বাধীনতার 50 বৎসরে পা দিচ্ছি আমরা। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের অনেকগুলি বিষয়ে সমস্যা ছিল। আমাদের ছিটমহল, পার্বত্য এলাকা, আমাদের বিভিন্ন নদী নিয়ে সমস্যা ছিল, এগুলো কিন্তু আমরা শেষ করে এনেছি। হ্যাঁ, আপনি তো বলেছেন আজকে ভারতীয় হাই কমিশনার আমাদের আওয়ামী লীগ অফিসে পরিদর্শনে এসেছিলেন। আমাদের সাধারণ সম্পাদক এবং মাননীয় সেতু এবং পরিবহন মন্ত্রী সভাপতিত্বে একটা সভা হয়। সেখানে আমার সাধারণ সম্পাদকের বাসায় বলতে হয় যে আমরা একটা গ্রিন সিগন্যাল পেয়েছি। অর্থাৎ দীর্ঘদিন তিস্তা নিয়ে যে একটি সমস্যা ছিল, এটা আসলে ভারতের আভ্যন্তরীণ বিষয়। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে বিষয়টা, এই বিষয়টা হয়তো উতরানো গেছে এবং আমরা মনে করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা তিস্তা চুক্তিটির বাস্তবায়ন করতে পারবো। আমরা ভারত এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদী অনেকগুলি সমস্যা বাস্তবায়ন করতে পারছি এবং সুবিধা আমরা পাচ্ছি। আমরা মনে করি তিস্তা আলোচনা এসেছে এবং খুব সহসাই, খুব অল্প সময়ের মধ্যেও, যদি আমরা দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছি, আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের সরকারের পক্ষ থেকে, আমরা দলীয়ভাবে এটা যেন খুব যথাশীঘ্রই হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করেছি। খুব যথাশীঘ্রই এটার বাস্তবায়ন, এটা আমরা আশা করি। পাশাপাশি এটা বলতে স্বাধীনতার 50 বছরে পা দিয়েছি। 75-এর পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তারা কিন্তু আমাদের ভৌগোলিক সমস্যা সহ ছিটমহল সহ বিভিন্ন নদীর বিষয়ে তারা কোনো সুরাহা করতে পারেননি। এই সমস্যাগুলি জিয়ে রেখেছিলেন, যার ফলে আমাদের সীমানা এলাকায় যারা বসবাস করতেন দুই দেশেরই, তারা কিন্তু দীর্ঘদিন অনেকগুলি সমস্যায় ছিলেন। আমরা এগুলি কাটিয়ে উঠতে পেরেছি। দীর্ঘদিন আলোচনার মাধ্যমে আমরা সমাধান করেছি। ইনশাল্লাহ তিতাসও আমরা আন্দোলনের মধ্যে দিয়ে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা হয়তো সমাধান করব। রিয়াজুল কাউসার আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু জানতে চাইব শেখ রবিউল আলম, আমরা সাধারণত অন্য দেশ এমনকি ভারতের ক্ষেত্রেও দেখি যে আন্তর্জাতিক বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যেই একটা কনসেনসাস থাকে। আমাদের এখানে সেরকম কনসেনসাস দেখি না, এবং যেসব দ্বিপাক্ষিক বিষয় আছে সেসব সমাধানের যে প্রচেষ্টা চলছে সেগুলি নিয়ে আপনাদের অবস্থান কি? না, কনসেনসাস নাই বিষয়টা এরকম না। আমরা তো সবসময় আমাদের অধিকারের ব্যাপারে সোচ্চার, আমাদের ন্যায্যতার ব্যাপারে সোচ্চার। তিস্তার কথা বলছেন, দীর্ঘদিন ধরে সরকারের তরফ থেকে বিভিন্ন আশ্বাস শুনছি, আজকে সবুজ সংকেত নাকি পেয়েছেন, কিন্তু ভারত তো কিছু বলছে না। ভারত কিছু বলেছে? ভারতের রাষ্ট্রদূত কিছু বলেছে? স্পষ্ট করে বলেনি। আওয়ামী লীগ বা সরকার আগ বেড়ে অনেক কথা বলে, আর কি অনেকভাবে বলতে চায়, বোঝাতে চায়, কিন্তু আমরা তো দেখছি যে সীমান্ত হত্যা জিরোতে নিয়ে আসবেন,
কিন্তু সীমান্ত হত্যা তো বেড়েছে। ভারত কি কিছু বলেছে এ ব্যাপারে? ভারতের রাষ্ট্রদূত কিছু বলেননি। ওবায়দুল কাদের বলছেন যাদের আদায় করার কথা বার্গেনিং করে বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দেশের স্বার্থ রক্ষার কথা, তারাই আগে বেশি ডিফেন্স করে এবং বাংলাদেশ যে ডিপ্রাইভ হচ্ছে সেটাকে সমর্থন করতে চায়, আড়াল করতে চায়। এই জায়গায় হচ্ছে সব ক্ষমতাসীনদের সমস্যা। ধরেন আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, ঠিক আছে। ভারতের রাষ্ট্রদূত বলেছেন আজকে যে রক্তের সম্পর্ক। হ্যাঁ, রক্তের সম্পর্ক কি এখন প্রতিদিন বাংলাদেশের মানুষ রক্ত দিচ্ছে আর তারা রক্ত নিচ্ছে সীমান্তে, সেই সম্পর্ক হবে? সেই সম্পর্ক হওয়া উচিত ছিল না। আমরা সম্পর্ক ভারতের সাথে চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে। সেই জায়গায় ভারতকে আমরা সহযোগিতা করি। ভারতের যে সমস্ত মানে স্বার্থ রয়েছে সেটা বাংলাদেশ নিঃস্বার্থভাবে রক্ষা করে, কিন্তু ভারত আমাদের স্বার্থের ব্যাপারে কিন্তু সোচ্চার থাকে না, সজাগ থাকে না। রোহিঙ্গা ইস্যুতে পাইনি ভারত। সর্বশেষ জাতিসংঘের যে ভোটাভুটি হয়েছে সেখানেও কিন্তু ভারত নীরব থেকেছে এবং কোনো কোনো সময় আমাদের বিপক্ষেই ভোট দিয়েছে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে ভারত একপক্ষীয়ভাবে বাংলাদেশের থেকে তার স্বার্থ সংরক্ষণ করছে, কিন্তু বাংলাদেশ ক্রমাগতভাবে বন্ধু হওয়ার পরও ভারতের কাছ থেকে ডিপ্রাইভ হচ্ছে। এটার অবসান হওয়া উচিত এবং সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত। কোনো বিশেষ দল, কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বিশেষ সরকারের সাথে শুধুমাত্র ভারতের সম্পর্ক হওয়া উচিত না। বাংলাদেশের মানুষের 16 কোটি মানুষের সাথেই সম্পর্ক হওয়া উচিত, তাদের স্বার্থের ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত। সে জায়গায় অনেকটা আনকরণ রয়েছে। অর্থাৎ আমরা যদি জাতীয়ভাবে এক হতে পারতাম, আমরা যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় একটা শক্তিশালী সরকার বাংলাদেশে থাকতো, নিশ্চয়ই ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সমস্যাগুলি রয়েছে তার সমাধান কল্পে বাংলাদেশ আরো দৃঢ় ভূমিকা রাখতে পারত। কিন্তু সরকারকে যখন ভারতের আনুকূল্যে, আন্তর্জাতিক কোনো শক্তির আনুকূল্যে অথবা ধরেন আঞ্চলিক কোনো শক্তির আনুকূল্যে ক্ষমতায় থাকতে হয়, তখন বাংলাদেশের জনগণের সাথে সরকার বার্গেনিং যথোপযুক্ত করতে পারে না। তারই প্রতিফলন হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে। রবিউল আলম, এক্ষেত্রে একটু জানতে চাই যে বিভিন্ন সময়ে যেসব এজেন্ডা নিয়ে আলোচনা হয়, বাংলাদেশে গণতন্ত্র নেই সেটি আপনারা দাবি করে এবং সেটি নিয়ে আন্তর্জাতিক ফোরামে বা রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলেন, কিন্তু দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে ওই দেশের সঙ্গে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপিকেও আমরা কখনো এজেন্ডায় খুব বেশি আনতে দেখি না। এইটি কেন? না, এর জন্য থাকবে না কেন? আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলেছি, যারা রাষ্ট্রদূত তাদের সাথে কথা বলেছি, তিস্তা ইস্যুতেও কথা বলেছি, ভারতের সাথেও কথা বলা হয়েছে অনানুষ্ঠানিক ভাবে। একটা রাজনৈতিক দলের সাথে যেভাবে কথা হয় ঠিক সেইভাবে কথা বলা হয়েছে, এই তো হয়েছে। কিন্তু সেগুলি দৃশ্যমান কম হয়, আপনাদের মিডিয়াতে নিউজও কম। একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যে কথা বলা দরকার, যেভাবে সোচ্চার হওয়া দরকার এবং কূটনৈতিক শিষ্টাচার মেনে যেভাবে তৎপরতা চালানো দরকার একটা রাজনৈতিক দলের, সেটা বিএনপি ক্রমাগত ভাবেই করছে, দেশের মানুষের স্বার্থেই করছে। হয়তো আমি আবারও বলছি যে আওয়ামী লীগের অপরাজনীতির কাছে, অপপ্রচারের কাছে অথবা মেইন স্ট্রিম গণমাধ্যম নিয়ন্ত্রণের কারণে সেগুলি হয়তো কম দৃশ্যমান হচ্ছে, আমার কাছে মনে হয়। রিয়াজুল কবির কাউসার, এখানে আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশ ভারত দুই দেশেরই শীর্ষ পর্যায় থেকে এবং সবখান থেকেই বলা হচ্ছে যে আমাদের সম্পর্কটা একটা উচ্চ পর্যায়ে আছে। এই বিষয়টিকে বিএনপির পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে যে এই সম্পর্কটি ভারতের সঙ্গে বাংলাদেশের নয়, বরং ভারতের সঙ্গে আওয়ামী লীগের, এবং তারা এইটাকে একটু ভিন্ন চোখে দেখছেন। সেইটা কি কারণে হয়ে থাকতে পারে? এইটার ব্যাপারে আপনাদের রিডিং কি? দেখুন, যারা এক সময় ভারতকে ইস্যু করে রাজনীতি করত, ভারত বিদ্বেষী রাজনীতি করত, তারা তো বাংলাদেশের কোন স্বার্থ ভারত থেকে হাসিল করতে পারেন নাই। আমরা দীর্ঘ সময় হলেও আলোচনায় রেখেছি, আলোচনা করে আলোচনার টেবিলে অনেক সমস্যার সমাধান করেছি। আপনার সঙ্গে বলতে চাই, দেখুন, ভারত থেকে আমরা যেমন অনেক কিছু আমদানি করি, এখন কিন্তু আমাদের রপ্তানির হারও বেড়েছে। বিশেষ করে 7 সিস্টারে কিন্তু আমরা একচেটিয়া রপ্তানি করে যাচ্ছি। বুঝতে হবে যে আমাদের বাজারটা ভারতে বেড়েছে। দেখেন, নদী বিষয়গুলো কিন্তু রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়। শেখ রবিউল আলম যেটা বলেছেন, দেখেন, আপনার তো মনে আছে বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি তিস্তা নিয়ে আলোচনা উনি বলেছিলেন আমি তো ভুলেই গিয়েছিলাম। আমরা ভুলে যাই না। এদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ভারতের সাথে আছে সেই বিষয়গুলো আমরা সিংহভাগ কিন্তু সমাধান করতে পেরেছি। এখন 2-1টি নদী নিয়ে সমস্যা আছে, যেহেতু আজকে হয়তো বলেছেন, আজকে ভারতীয় হাই কমিশনার মহোদয় বলেছেন যে আমরা এই তিস্তা নদীর বিষয়টা শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সহসাই
দুই পক্ষ বসে এই তিস্তা চুক্তিটি হবে, কেন এটা আমাদের দীর্ঘদিনের একটি স্বপ্নের বিষয়। কেন আমরা এটাতে একটা সুবিধা পাবো, আমাদের একটা বিশাল অঞ্চল এটা সুবিধা পাবে এবং সরকার সেভাবেই আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা মনে খুব সহসা এই সমস্যাটারও সমাধান হবে। আমরা ভারতের নিয়ে কোনো রাজনৈতিক ইস্যু তৈরি করতে চাই না। যারা দীর্ঘদিন ভারতকে ইস্যু করে তৈরি করে এদেশে রাজনীতি করেছেন, বাংলাদেশের মানুষ সেই রাজনীতিটা নেয়নি, যার জন্য এখন ওনারা ওই রাজনীতিটা করতে পারছেন না। আমরা একটা বিরতিতে যাব। রবিউল আলম, আপনার কাছে ফিরে আসবো যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমেও এই বিষয়টি এসেছে যে বাংলাদেশের অবস্থান নিয়ে তারা খুব কমফোর্টেবল না, কিন্তু তারপরেও আমরা দেখছি যে আপনারা মনে করছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক এটা ন্যায্যতার ভিত্তিতে নয়। এই অবস্থানটা মনে করার কারণ কি? যেই চুক্তিগুলি, যেই অর্জনগুলি আওয়ামী লীগ সরকার দাবি করছে, বিশেষ করে সীমান্ত ক্ষেত্রে যেই সমস্যাটি ছিল দীর্ঘদিনের সমস্যা, এবং সেটার জন্য ভারতের সংবিধানও সংশোধন করতে হয়েছে। শেখ রবিউল আলম, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে অনেকগুলি বিষয়ই দেখেছি এবং সাম্প্রতিক সময় আমরা ভারতীয় গণমাধ্যমেও ডিসকমফোর্টের কথা শুনেছি, কিন্তু তারপরেও কি কারণে আপনাদের কাছে মনে হয় যে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কটা এগিয়ে যাচ্ছে না? না, কেন এগিয়ে যাচ্ছে না? আপনি কাউসার ভাইয়ের একটা বক্তব্য আমি ধরে কথা বলতে চাই। উনি বললেন যে বিএনপি ভারত বিদ্বেষী রাজনীতি করে। খুবই দুঃখজনক। মানে উনি বাংলাদেশের একজন রাজনীতিক হয়ে এভাবে কথাটা বললেন। ভারত কিন্তু কথা বলছে না, উনি বলছেন আমরা ভারত বিদ্বেষী রাজনীতি কখনোই করি নাই। ভারতের কাছে আমাদের ন্যায্যতা, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বার্গেনিং করেছে। ভারতকে একতরফা ভাবে আপনাদের মতো কিছু দেয়নি, আমাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে এবং সেই লক্ষ্যে রাজনীতি করেছি, সেই লক্ষ্যে বার্গেনিং করেছি। আপনারা না চাইতে সব দিয়ে সক্ষতা রাখতে চেয়েছেন ক্ষমতায় থাকার। আর আপনারা ইতিমধ্যে আওয়ামী লীগ যে চুক্তিগুলি করেছে, বিশেষ করে ধরেন ট্রানজিট, বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। পোর্টগুলি ব্যবহারের চুক্তি, বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি। তো এখন আমরা তো এভাবে চাইনি, আমরা চেয়েছিলাম বাংলাদেশের স্বার্থ থাকুক। ভারতের সাথে আমাদের মূল সমস্যাটা কোথায়? যেমন রয়েছে ধরেন অভিন্ন যে নদীগুলি আছে তার পানি বন্টন সমাধান হয়নি। সীমান্তে ক্রমাগতভাবে হত্যা সমাধান এখনো পর্যন্ত করা যায়নি। তারপর ধরেন আমাদের এন্টি ডাম্পিং সুবিধা, সেটাও ভারত সোচ্চার না। আমাদের যে বাণিজ্যিক ঘাটতি, সে ব্যাপারেও ভারত এগিয়ে আসে না। তো সমস্যাটা সমাধানটা হলো কি? এইসব জায়গায় আমাদের স্বার্থ রাখতে চাই বিধায় তো আমাদের সাথে অনেক বিষয়ে ভারতের দ্বিমত হয়। আমরা বলছি তোমরা আমার বন্ধু, আমার অধিকারের ব্যাপারে তুমি সচেষ্ট হও, তোমার অধিকারের ব্যাপারে আমি সজাগ, কিন্তু আমার অধিকারের ব্যাপার তোমাকে নিশ্চিত করতে হবে। সেখানে তো বিএনপি রাজনীতি। বাংলাদেশের পক্ষে কথা বললে তো ভারত বিদ্বেষী যদি হয়ে যায় তাহলে বিএনপির কিছু করার নাই। আওয়ামী লীগের মতো ভারতকে সবকিছু দিয়ে মনোরঞ্জন করার রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে না। এই জায়গায় হচ্ছে ওনাদের সাথে আমাদের পার্থক্য। আর এইটাকে ওনারা দেখেন ভারত বিদ্বেষী রাজনীতি। আমরা আবারও বলছি, ভারত প্রতিবেশী রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার বন্ধুত্বের প্রমাণ দিতে হবে তাকে বাংলাদেশের পাশে থেকে, বাংলাদেশের ডিপ্রাইভ করে না এবং বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত করে না। সেই জায়গায় আমরা সোচ্চার, যার জন্য অনেকগুলি বিষয় ভারতের সাথে আমাদের দ্বিমত হচ্ছে বা বিগত দিনে হয়েছে এবং সেইগুলিকে আমরা আমাদের স্বার্থ রেখেই সমাধান করতে চাই। আওয়ামী লীগের মতো যে কায়দায় উন্ডা করছেন সেখানে আমাদের দ্বিমত রয়েছে এবং সে জায়গায় আমরা একমত হতে পারছি না। আমি আশা করব আওয়ামী লীগ বাংলাদেশের 16 কোটি মানুষের স্বার্থ রেখে ভারতের সাথে সম্পর্ক রাখবে, বাংলাদেশের মানুষের স্বার্থ টিকি দিয়ে রাখবে না। ক্ষমতায় থাকার জন্য 16 কোটি মানুষকে ডিপ্রাইভ করবে না, এটা কাউসার বোঝা উচিত এবং জানা উচিত আওয়ামী লীগের। ভারতের বিরুদ্ধে আমরা যখন কথা বলি আমাদের স্বার্থের বিষয়ে, অ্যান্সার ভারত দেয়নি, দেয় ওবায়দুল কাদের, দেয় আওয়ামী লীগ। কেন এত আগ বেড়ে কেন করতে হবে? কেন এত উপযোজক হয়ে করতে হবে? আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়? আমাদের অধিকার নাই? অভিন্ন পানিতে আমাদের হিস্সা নাই? সীমান্তে আমার ভাইরা প্রতিদিন রক্ত দিবে, তার প্রতিবাদ করা যাবে না? অবশ্যই যাবে এবং আমরা সেটাই করি। শেখ রবিউল আলম, আমরা এই ব্যাপারে রিয়াজুল কবিরের কাছ থেকে একটু জানতে চাইবো। রিয়াজুল কবির, বিএনপির কাছ থেকে এটা রবিউল ভাইও যেমন এখন বলছিলেন যে তারা অনেক কিছু চান যেটা আমাদের স্বার্থ রক্ষা। আপনারা কি মনে করেন যে আপনাদের চাইতে কোনো বিষয়ে বা বিএনপির সঙ্গে ভারতের যে বিভিন্ন সময়ে চুক্তি আলোচনা হয়েছে সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষার দিক থেকে তারা আপনাদের চেয়ে কোনো অংশে এগিয়ে আছেন? দেখুন, আপনি বারবারে একটা কথা বলার চেষ্টা করেছেন যে আমাদের সাম্প্রতিক কালে কিছু কিছু বিষয়ের সূচকে ভারত সেইভাবে খুশি হতে পারছে না, এটা আপনি বলার চেষ্টা করেছেন। হ্যাঁ, আমরা বিভিন্ন সূচকে ভারতের চেয়ে এগিয়েছি, এটাই বাস্তবতা।
হতে পারি আমরা 16 কোটি লোকের দেশ, ভারত 150 কোটি লোকের দেশ। আমি যে কারণে বলছিলাম, দেখুন 80-র দশক বা 90-এর দশকে আমাদের দেশে যখন জাতীয় সংসদ নির্বাচন হতো বা নির্বাচন হতো, তখন বিএনপি একটা ইস্যু তৈরি করেছিল যে আওয়ামী লীগকে ভোট দিলে, নৌকায় ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। ভারত থেকে যে পানি আসবে সেই পানিতে উজু করলে নামাজ হবে না। এটা কিন্তু আমরা দেখেছি। আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে দেখুন। আওয়ামী লীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে এই বাংলাদেশ। আমরাই তো বাংলাদেশের অস্তিত্ব ধরে রাখবো, এটাই বাস্তবতা। আমরা কোনো আপোষ করতে পারি না দেশের স্বার্থে, আমি করিও নি। আজকে বিজনেস সেক্টরে আমরা আমাদের রপ্তানি বেড়েছে, আমরা ভারতের পার্টনার হয়েছে, এবং আমাদের অনেকগুলি নদীর যে সমস্যা দীর্ঘদিন জিয়ে রেখেছিল আমরা কিন্তু প্রায় সমাধান করে এনেছি। এবং এটা কিন্তু আমাদের আলোচনাটা টেবিলে কূটনৈতিকভাবে করতে হয়েছে। আমরা আলোচনায় রেখেছি। ৭৫ সালের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কি সমস্যা নিয়ে আলোচনা আনে, তারা রাজনীতি করতে চেয়েছিল। হ্যাঁ, সীমান্তে যে হত্যাকাণ্ড হচ্ছে প্রতি বছর আমরা কিন্তু সবাই ব্যাপার কিন্তু আনছি। এবং সর্বশেষ আপনি শুনেছেন সিদ্ধান্ত যে এখানে অস্ত্র ব্যবহার করা হবে, যে অস্ত্রে মানুষ মারা যাবে না। কারণ আমরা মনে করি কিছু কিছু সীমান্তে চোরাচালানটা খুব বাড়াবাড়ি করে, সেক্ষেত্রে হয়তো কিছু করার থাকে না। কিন্তু এটা আলোচনায় এসছে যে আমরা তাদের রপ্ত করব, এতে হয়তো মৃত্যু আর অনেক কমে আসবে। এমনি তো মৃত্যু আর অনেক কমে এসেছে, কিন্তু এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। আমরা কিন্তু আলোচনার টেবিলে আলোচনায় রেখেছি। 2-1টি আঞ্চলিক সমস্যা ছাড়া আমরা কিন্তু অনেকগুলি বিষয় ভারতের সাথে আমরা গুটিয়ে এনেছি। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, বড় দেশ, আমাদের অনেকগুলো উন্নয়ন কাজে তারা করছে। ব্যবসায়িক কাজেও আমরা ভালো, আমাদের আগে যেমন শুধু আমদানি করতে হতো, এখন রপ্তানি হার বেড়েছে, বাংলাদেশের সূচক বেড়েছে। এই সম্পর্কটা আমরা ধরে রাখতে চাই বৃহৎ পার্শ্ববর্তী দেশ হিসাবে। কিন্তু এটা নিয়ে কোন দল রাজনীতি করবে এটা হতে পারে না। আমরা আমাদের যা যা প্রয়োজন অবশ্যই সেটা আমরা আয়োজন করবো। আমরা রিয়াজুল কবির কাউসার, শেখ রবিউল আলম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শেষ পর্যন্ত ছুটিতে যেতে বাধ্য হলেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর। তার বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে সিএমএম কার্যালয়ে বিক্ষোভ করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা। এক পর্যায়ে বিচারকের এজলাস কক্ষে তালাও ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকালে আসাদুজ্জামান নূরের আদালতে বিচারিক কার্যক্রম দেরিতে শুরু হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সকাল 10টার পরিবর্তে দুপুরে কেন বসল আদালত, এ প্রশ্ন করায় আইনজীবী রুবেল আহমেদকে 2 ঘণ্টা আটকে রাখার নির্দেশ দেন ওই বিচারক। পরে আইনজীবী নেতাদের হস্তক্ষেপে তাকে ছাড়া হয়। এই ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ করেন আইনজীবীরা। আমার বলল যে আপনি বেঞ্চে বসেন, আপনার মামলা পরে দেখা হবে, আপনি কোর্টে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করেন, আপনার সদস্য নাম্বার বলেন, আপনার নাম বলেন। এইরূপ আচরণ সবাই করে। আমি একটু প্রতিবাদ করে আমাকে গ্রেফতার করছে। কোনোভাবেই আইনজীবীকে রকাবে ভরতে পারেন না। আমাদের বার কাউন্সিল আছে, আমাদের আইনজীবী সমিতি আছে, সেখানে থেকে আনুষ্ঠানিকভাবে বা নিয়মানুগভাবে আমাদের আইনজীবী কিছু বলতে পারতো। ওই বিচারককে অপসারণ দাবি করেন বিক্ষোভকারীরা। ওই বিচারকের আদালতে ও সিএমএম আদালত ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। প্রায় 1.5 ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পরে মুখ্য মহানগর হাকিমের সঙ্গে দেখা করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি। ওই বিচারককে ছুটিতে পাঠানোর কথা জানালে আইনজীবীরা শান্ত হন। মাননীয় সিএমএম মহোদয় আমাদেরকে ডেকেছেন, এই ঘটনাটা আমাদের কাছ থেকে শুনেছেন, যে দাবিগুলো উত্থাপন করেছে এই দাবির ব্যাপারে উনি আমাদেরকে আশ্বস্ত করেছে আজ থেকে আসাদুজ্জামান নূর সাহেবের কোনো কোর্ট বন্ধ থাকবে, অর্থাৎ ওনাকে ছুটি দেওয়া হয়েছে। একই সাথে ওই বিচারককে প্রত্যাহারে আইন মন্ত্রণালয়ে লিখিত আবেদনের কথা জানান আইনজীবী সমিতির নেতারা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। স্বাগত হাফিজুর রহমান কার্জন। জানতে চাই যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কতটুকু প্রতিরোধযোগ্য ছিল? কারণ এই ঘটনা নিশ্চয়ই একদিনে ঘটেনি। যদি সময়ানুবর্তিতা ব্যাপারটার মধ্যে আইনজীবীরা যেই দাবি করছেন, আমরা বিচারকের কোনো বক্তব্য পাইনি, সেটি হয়ে থাকে, একদিনের ঘটনায় নিশ্চয়ই এরকম প্রতিক্রিয়া হওয়ার কথা না। আমি আসলে যেটা মনে করি সেটা হচ্ছে যে
একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে বেঞ্চ এবং বার, মানে বিচারক বৃন্দ এবং আইনজীবী বৃন্দ, এই দুটো পেশার লোকই খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের ভিতরে সৌহার্দ্য না থাকলে মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু রান দি জুডিশিয়ারি। সুতরাং এইটা কাঙ্ক্ষিত, কিন্তু আমাদের এখানে দুই তরফেই কিন্তু আমরা নানা রকম অভিযোগ পাই, এবং আপনার আইনজীবীদের ভিতরে অনেক ভালো আইনজীবী আছেন, কিন্তু তারপরেও আমরা অনেক সময় দেখি যে আইনজীবীদের তরফেও অনেক ম্যাল প্র্যাকটিস হয়, অনেক রকম মানে এমন কিছু হয় যে অনেক সময় তারা বিচারককে জিম্মি করে ফেলেন। হ্যাঁ, তো সেইটা এবং আপনি গত এক দশকে কোনো আইনজীবীর বার কাউন্সিলে আপনার কিন্তু আইনজীবীর বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকলে আপনি সেখানে অভিযোগ দায়ের করে সেখানে ট্রাইব্যুনাল করে তাকে শাস্তি দেওয়ার বিধান আছে, কিন্তু আমি কিন্তু এরকম কোনো কিছু শুনিনি এই পর্যন্ত কোনো ট্রাইব্যুনাল হয়েছে কিনা। এবং আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আপনার সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, তিনি দায়িত্ব গ্রহণ করার পরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যেটা খুবই স্পর্শকাতর ছিল। তিনি বলেছিলেন যে আপনার প্রায় 80% যে ক্লায়েন্ট মক্কেল তারা হেরে যায় আইনজীবীদের গাফিলতির কারণে। হ্যাঁ, তো এইটা আইনজীবীদের ভিতরে অনেকেই দক্ষ আছেন, অনেকেই ভালো আছেন, কিন্তু আইনজীবীদের ভিতরে অনেকেও কিন্তু ম্যাল প্র্যাকটিস করেন, অনেক সময় বিচারককে জিম্মি করেন। সুতরাং বিচারকের বক্তব্যটা খুবই দরকার ছিল। এবং আমি নিজেও আপনার খুব মানে দুঃখের সাথে বলতে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একবার একটা কলেজে আমাকে গভর্নিং বডির চেয়ারম্যান করা হয়েছিল, বাংলাদেশ ল কলেজের এক আইনজীবী, মানে আইনজীবী আবুল কালাম আজাদ এমন ভাবে আমাকে হেনস্থা করলেন। হ্যাঁ, তো এই যে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আপনার মানে আইনজীবী হোক আর বিচারক হোক, সবার একটা জবাবদিহিতার মধ্যে থাকা উচিত, এবং কেউ যদি আপনার তার যে কোড অফ কন্ডাক্ট কিংবা তার যে নিয়ম নীতি অনুযায়ী চলা উচিত সেখান থেকে যদি তিনি বিচ্যুত হন, যদি তার সেখানে কোনো স্খলন হয়, তাহলে পরে অবশ্যই তাকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে। সেটা নিয়ে আবার মানে হাফিজুর রহমান, আমরা দেখেছি যে আইনজীবীরা যেভাবে বিক্ষোভ করেছেন, এবং আসলে আদালত তো আর একটা ব্যক্তি শুধু নয়, প্রতিষ্ঠানও, সেখানে জুতা তোলা হচ্ছে, ফলে এইটা কি বার্তা দেবে সাধারণ মানুষের কাছে? এটা খুব ভালো বার্তা দেবে না, এবং এতে করে আদালতের যে একটা কি বলে আদালতের যে একটা ওজন, আদালতের যে একটা মানে সম্মান, সেইটা কিন্তু মানে সবার উচিত সেটাকে রাখা। যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আপনার অভিযোগটা নিয়মতান্ত্রিক ভাবে সেটা দায়ের করে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা সুরাহা করলে মানে আমরা মনে করি যে সেটাই কাঙ্ক্ষিত পন্থা। নইলে পরে আপনার এই যে একটা খুব গুরুত্বপূর্ণ পেশাজীবী হচ্ছে আইনজীবী, আর একটা গুরুত্বপূর্ণ পেশাজীবী হচ্ছে বিচারক, এবং আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিচারকদের কিন্তু আমরা খুব উঁচু অবস্থানে রাখি এবং সম্মান করি। এবং আপনার একটা সরকারের ভেতরে যে 3টা অঙ্গ, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের মূল যে ব্যক্তি তিনি হচ্ছেন বিচারক। সুতরাং তার যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, তাহলে পরে সেটা নিয়মতান্ত্রিক উপায়ে মানে সমাধান করাটাই কাঙ্ক্ষিত, বাঞ্ছনীয়। কিন্তু এইভাবে আপনার হরতাল দিয়ে জিম্মি করে মানে এইটা বাংলাদেশে কেমন যেন একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আপনি পরিবহন ধর্মঘট যখন হয়, মানে আপনি পরিবহন শ্রমিকদের কারো যদি শাস্তি হয়, আদালত কর্তৃক শাস্তি হয়, তারা ধর্মঘট ডেকে দেয়। ডাক্তারদের বিরুদ্ধে যদি কোনো অনিয়মের অভিযোগ ওঠে তাহলে পরে তারা ধর্মঘটে চলে যান। আইনজীবীদের মানে এখানে কি হয়েছে আমি পত্রিকাতে দেখেছি, কিন্তু মানে সব পক্ষের বক্তব্যের মধ্য দিয়ে এখনো পুরো বিষয়টি আসেনি। তবে এই যে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার মাঝে মধ্যে কমলেও মৃত্যুর সংখ্যা তেমন কমছে না। প্রাণ হারিয়েছেন আজ আরো 30 জন। নতুন রোগী শনাক্ত হয়েছে 1367 জন। এদিকে দেশে দ্বিতীয় দফায় লকডাউনের মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর পরিবার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। স্বাগত লিয়াকত আলী। জানতে চাই যে এখনকার যে পরিস্থিতি তাতে ব্যবস্থাগুলি কি দেওয়া প্রয়োজন যাতে করোনা আঘাত আরো বড় না হয়? আসলে লকডাউন বলতে যা বোঝায় আমাদের দেশে, সেই অর্থে লকডাউন আসলে কখনোই সেই মাত্রায় হয়নি সফলভাবে। আর লকডাউনের ট্রেন আমরা অনেক আগেই মিস করেছি। যদি আমরা বলি যে প্রথম ধাপ শেষ করার জন্য সক্রিয় লকডাউন করতে হতো, তো অনেক আগেই করতে হতো।
এখন আসলে যেভাবে হয়েছে তাতে দুটো ব্যাপার, একটা হলো নতুন যে স্ট্রেনটার কথা জানা যাচ্ছে বিশেষ করে ইউকেতে, এবং কারণ ইউকের সঙ্গে আমাদের অনেক বেশি যাতায়াত হয়, সেই ক্ষেত্রে আমাদের সতর্কতা খুব দ্রুত দরকার। কারণ আমরা যেভাবে অন্তত পক্ষে যে মাত্রাতেই থাকি না কেন এখন সংক্রমণের, আপনি নিজেই বললেন যে আমরা খুব মানে একদমই একটু একটু বৃদ্ধির দিকেই আছি। তো সেই ক্ষেত্রে নতুন স্ট্রেন এসে, নতুন ভেরিয়েন্ট এসে যদি আমাদের যে অ্যান্টিবডি বা আমাদের যে যে ধরনের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে সেটিকে আবার যদি নতুনভাবে বিপর্যস্ত করে তাহলে ক্ষতি হবে। সেজন্য আমাদের হয়তো সেইভাবে ফ্লাইট যদি ব্লক করা যেত খুব আদর্শ হতো। তা না হলেও অন্তত পক্ষে যারা যাত্রী আসবেন তারা তো করোনা বা কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসছেন, কিন্তু তারপরেও ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন খুব ভালো হয় যদি 5 থেকে 7 দিন করা যায়, না হলে অন্তত 3 দিন। কারণ যেটাকে আমরা বলি প্রি সিমটোম্যাটিক ফেজে করোনা নেগেটিভ টেস্ট নিয়ে আসলেও কিন্তু প্রি সিমটোম্যাটিক ফেজে অনেক সময় জোরক জীবাণু থেকে যেতে পারে। তো সেই ব্যাপারটি একটি করা দরকার। আরেকটি দরকার সেই ক্লাসিক্যাল পদ্ধতি, আমরা অনেক আগে থেকে বলে আসছি যে আমাদের আসলে গ্রিন, ইয়েলো এবং রেড জোন করা দরকার আমাদের দেশে। কারণ এই যে জোনিংটা কিন্তু এখন যেমন ইউকেতেও লকডাউন কিন্তু সব জায়গায় সমান হচ্ছে না। এখানে টিয়ার 4 যারা, তাদের ক্ষেত্রে যত লকডাউন বা কঠোর ব্যবস্থা না হচ্ছে, টিয়ার 1, 2, 3 কিন্তু সেভাবে না, গ্রেডেড আছে। আমাদের দেশেও কিন্তু এই কাজটা জরুরি ভিত্তিতে করা দরকার, এবং প্রাতিষ্ঠানিক এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো অঞ্চল ভেদে এবং এই জোন ভেদে এবং বিশেষ করে স্থানীয় অঞ্চলে জনগণকে সম্পৃক্ত করে। জনগণ সম্পৃক্ত বলতে সেখানে জনপ্রতিনিধি, প্রশাসন, স্বাস্থ্যসেবী, সমাজসেবী, যত রকম সমাজের গণ্যমান্য প্রতিনিধি রয়েছে সবাইকে সমন্বিতভাবে স্থানীয় ভিত্তিতে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে। প্রতিরোধ ব্যবস্থা খুব সিম্পল, আমরা জানি যে 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো মাস্ক, সবাই যদি পরস্পর মাস্ক পরি আমরা প্রতিরোধ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যতদূর সম্ভব সামাজিক মেলামেশা কম করা এবং যতদূর পারি দূরত্ব মেনটেন করা, আর হচ্ছে হ্যান্ড হাইজিন মেনটেন করা। তাহলে এই কাজগুলো যদি জোন ভেদে অত্যন্ত তীব্রভাবে বলবৎ করা যায়, যে যেখানে রেড জোন, যেখানে আমাদের সবচেয়ে বেশি সংক্রমণ, সেখানে স্থানীয় জনগণের সম্পৃক্ততা ছাড়া শুধু আদেশ দিয়ে সম্ভব নয়। আমি মনে করি যে সেই পদ্ধতিটাই সবচেয়ে বেশি ভালো। করোনা যেটি মানে ভ্যাকসিনের সম্ভাবনা, সেটির চাইতে এই কাজটিকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। একটা বিষয় যে পরীক্ষা অনেক কম হচ্ছে বলা হচ্ছে, অ্যান্টিজেন টেস্টের পরে খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে কি করণীয় আছে? আসলে হয়েছে কি, সব ব্যাপারে টেস্টের ব্যাপারে সবকিছুতেই মানুষের একটা ফ্যাটিক ডেভেলপ করে হতে হতে, আমরা এটা মানুষের স্বাভাবিক প্রবণতা। আর দ্বিতীয় কথা হলো আমরা অনেক সময় বিভিন্ন মহল থেকে, দায়িত্বশীল মহল থেকে অনেক সময় সমস্যাটাকে হালকাও করে দিয়েছি। আমরা অনেক সময় হয়তো বলছি ভ্যাকসিনেরও বলে সমাধান হয়ে যাবে, কিন্তু এই বিষয়টি যে গুরুত্বের সঙ্গে আমাদের ভাবতে হবে, এটি যে স্বাস্থ্য সমস্যা ছাড়াও শিক্ষাগত সমস্যা, শিশুদের মানসিক দৈহিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এই ব্যাপারটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে টেস্টের ব্যাপারটাকে, যেটাকে বলে কমিউনিটি টেস্টিং, ওই যে আগে যেটা বললাম যে জনগণকে সম্পৃক্ত করা, এই অ্যান্টিজেন টেস্টটা কিন্তু ম্যাসিভ আকারে আসলে জনগণের কাছে প্রোঅ্যাক্টিভলি নিয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এবং বিশেষ করে যেখানে অত্যন্ত লার্জ স্কেল, যেমন ডক্টর লিয়াকত আলী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।